আরিফিনস অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে দেশ বিদেশের বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, আত্মজীবনী এবং ভ্রমণ কাহিনী পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ। আজ শুনবেন এর প্রথম পর্ব। উপন্যাস পাঠে আমি শামসুল আরিফিন সিদ্দিকী। পিঠের দিকে বালিশগুলো উঁচু করা, নীরজা আধশোয়া পড়ে আছে রোগশয্যায়। পায়ের উপরে সাদা রেশমের চাদর টানা, যেন তৃতীয়ার ফিকে জ্যোৎস্না হালকা মেঘের তলায়। ফ্যাকাশে তার শাঁখের মতো রং, ঝিলে হয়ে পড়েছে চুড়ি, রোগা হাতে নীল শিরার রেখা, ঘনপক্ষ চোখের পল্লবে লেগেছে রোগের কালিমা। মেঝে সাদা মার্বেলে বাঁধানো, দেয়ালে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, ঘরে পালঙ্ক, একটি টিপাই, দুটি বেতের মোড়া আর এক কোণে কাপড় ঝোলাবার আলনা ছাড়া অন্য কোনো আসবাব নেই। এক কোণে পিতলের কলসিতে রজনীগন্ধার গুচ্ছ, তারই মৃদু গন্ধ বাঁধা পড়েছে ঘরের বদ্ধ হাওয়ায়। পূব দিকের জানালা খোলা, দেখা যায় নিচের বাগানে অর্কিডের ঘর, ছিটে বেড়ায় তৈরি, বেড়ার গায়ে গায়ে অপরাজিতার লতা। অদূরে ঝিলের ধারে পাম্প চলছে, জল কুলকুল করে বয়ে যায় নালায় নালায়, ফুল গাছের কেয়ারির ধারে ধারে। গন্ধ নিবিড় আমবাগানে কোকিল ডাকছে যেন মরিয়া হয়ে। বাগানের দেউড়িতে ঢং ঢং করে ঘণ্টা বাজল বেলা দুপুরের। ঝাঁ ঝাঁ রৌদ্রের সঙ্গে তার সুরের মিল। 3টে পর্যন্ত মালীদের ছুটি। ওই ঘণ্টার শব্দে নীরজার বুকের ভেতরটা বেথিয়ে উঠল। উদাস হয়ে গেল তার মন। আয়া এলো দরজা বন্ধ করতে। নীরু বললে, না না থাক। চেয়ে রইল যেখানে ছড়াছড়ি যাচ্ছে রৌদ্রচ্ছায়া গাছগুলোর তলায় তলায়। ফুলের ব্যবসায় নাম করেছে তার স্বামী আদিত্য। বিবাহের পরদিন থেকে নীরজার ভালোবাসা আর তার স্বামীর ভালোবাসা নানা ধারায় এসে মিলেছে এই বাগানের নানা সেবায়, নানা কাজে। এখানকার ফুলে পল্লবে দুজনের সম্মিলিত আনন্দ নব নব রূপ নিয়েছে, নব নব সৌন্দর্যে। বিশেষ বিশেষ ডাক আসবার দিনে বন্ধুদের কাছ থেকে প্রবাসী যেমন অপেক্ষা করে চিঠির, ঋতুতে ঋতুতে তেমনি ওরা অপেক্ষা করেছে ভিন্ন ভিন্ন গাছের পুঞ্জিত অভ্যর্থনার জন্য। আজ কেবল নীরজার মনে পড়ছে সেই দিনকার ছবি। বেশি দিনের কথা নয়, তবু মনে হয় যেন একটা তেপান্তরের মাঠ পেরিয়ে যুগান্তরের ইতিহাস। বাগানের পশ্চিম ধারে প্রাচীন মহানিম গাছ, তারই জুড়ি আরও একটা নিম গাছ ছিল, সেটা কবে জীর্ণ হয়ে পড়ে গেছে। তারই শুঁড়িটাকে সমান করে কেটে নিয়ে বানিয়েছে একটা ছোট টেবিল। সেইখানেই ভোরবেলায় চা খেয়ে নিত দুজনে। গাছের ফাঁকে ফাঁকে সবুজ ডালে ছাঁকা রৌদ্র এসে পড়তো পায়ের কাছে। শালিক কাঠবিড়ালি হাজির হতো প্রসাদ প্রার্থী। তারপরে দুহে মিলে চলতো বাগানের নানা কাজ। নীরজার মাথার উপরে একটা ফুল কাটা রেশমের, আর আদিত্যর মাথায় সোলার টুপি, কোমরে ডাল ছাঁটা কাঁচি। বন্ধু বান্ধবরা দেখা করতে এলে বাগানের কাজের সঙ্গে মিলিত হয় লৌকিকতা। বন্ধুদের মুখে প্রায় শোনা যেত, সত্যি বলছি ভাই, তোমার ডালিয়া দেখে হিংসে হয়। কেউ বা আনাড়ির মতো জিজ্ঞাসা করেছে, ওগুলো কি সূর্যমুখী? নীরজা ভারী খুশি হয়ে হেসে উত্তর করেছে, না না, ও তো গাঁদা। একজন বিষয়বুদ্ধি প্রবীণ একদা বলেছিল, এত বড় মতিয়া বেল কেমন করে জন্মালেন নীরজা দেবী? আপনার হাতে জাদু আছে, এ যেন টগর। সমজদারের পুরস্কার মিলল। হলামালির ভ্রুকুটি উৎপাদন করে 5টা টপ শুদ্ধ সে নিয়ে গেছে বেল ফুলের গাছ। কতদিন মুগ্ধ বন্ধুদের নিয়ে চলতো কুঞ্জ পরিক্রম, ফুলের বাগান, ফলের বাগান, সবজির বাগানে। বিদায়কালে নীরজা ঝুড়িতে ভরে দিত গোলাপ, ম্যাগনোলিয়া, কার্নেশন, তার সঙ্গে পেঁপে, কাগজি লেবু, কয়েদ বেল। ওদের বাগানে ডাকসাইটে কয়েদ বেল।
যথাঋতুতে সবশেষে আসতো ডাবের জল। তৃষিতেরা বলতো, কি মিষ্টি জল। উত্তরে শুনতো, আমার বাগানের গাছের ডাব। সবাই বলতো, ও তাই তো বলি। সেই ভোরবেলাকার গাছতলার দার্জিলিং চায়ের বাষ্পে মেশা নানা ঋতুর গন্ধ স্মৃতি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মিলে হায় হায় করে ওর মনে। সেই সোনার রঙে রঙিন দিনগুলোকে ছিঁড়ে ফিরিয়ে আনতে চায় কোনো দস্যুর কাছ থেকে। বিদ্রোহী মন কাউকে সামনে পায় না কেন? ভালো মানুষের মতো মাথা হেঁট করে ভাগ্যকে মেনে নেবার মেয়ে নয় ও তো। এই জন্য কে দায়ী? কোন বিশ্বব্যাপী ছেলে মানুষ, কোন বিরাট পাগল এমন সম্পূর্ণ দৃষ্টিটাকে এত বড় নিরর্থকভাবে উলটপালট করে দিতে পারলো কে? বিবাহের পর 10টা বছর একটানা চলে গেল অবিমিশ্র সুখে। মনে মনে ঈর্ষা করেছে সখীরা, মনে করেছে ওর যা বাজার দর তার চেয়ে ও অনেক বেশি পেয়েছে। পুরুষ বন্ধুরা আদিত্যকে বলেছে লাকি ডগ। নীরজার সংসার সুখের পালের নৌকো প্রথম যে ব্যাপার নিয়ে ধস করে একদিন তলায় ঠেকল, সে ওদের ডলি, কুকুর ঘটিত। গৃহিণী এ সংসারে আসবার পূর্বে ডলি ছিল স্বামীর একলা ঘরের সঙ্গিনী। অবশেষে তার নিষ্ঠা বিভক্ত হলো দম্পতির মধ্যে। ভাগে বেশি পড়েছিল নীরজার দিকেই। দরজার কাছে গাড়ি আসতে দেখলেই কুকুরটার মন যেন বিগড়িয়ে ঘন ঘন লেজ আন্দোলনে আসন্ন রথযাত্রার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করত। অনিমন্ত্রণে গাড়ির মধ্যে লাফিয়ে উঠবার দুঃসাহস নিরস্ত হতো যামিনীর তর্জনী সংকেতে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে লেজের কুণ্ডলীর মধ্যে নৈরাশ্যকে বিস্তৃত করে দ্বারের কাছে পড়ে থাকত। ওদের ফেরবার দেরি হলে মুখ তুলে বাতাস ঘ্রাণ করে করে ঘুরে বেড়াত। কুকুরের অব্যক্ত ভাষায় আকাশে উদ্ভাসিত করত করুণ প্রশ্ন। অবশেষে এই কুকুরকে হঠাৎ কী রোগে ধরলে শেষ পর্যন্ত ওদের মুখের দিকে কাতর দৃষ্টি স্তব্ধ রেখে নীরজার কোলে মাথা দিয়ে মারা গেল। নীরজার ভালোবাসার ছিল প্রচণ্ড জেদ। সেই ভালোবাসার বিরুদ্ধে বিধাতার হস্তক্ষেপ তার কল্পনার অতীত। একদিন অনুকূল সংসারকে সে নিঃসংশয়ে বিশ্বাস করেছে, আজ পর্যন্ত বিশ্বাস নড়বার কারণ ঘটেনি। কিন্তু আজ ডলির পক্ষেও যখন মরা অভাবনীয় রূপে সম্ভবপর হলো, তখন ওর দুর্গের প্রাচীরে প্রথম ছিদ্র দেখা দিল। মনে হলো এটা অলক্ষণের প্রথম প্রবেশদ্বার। মনে হলো বিশ্ব সংসারের কর্মকর্তা অব্যবস্থিত চিত্ত, তার আপাত প্রত্যক্ষ প্রসাদের উপরেও আর আস্থা রাখা চলে না। নীরজার সন্তান হবার আশা সবাই ছেড়ে দিয়েছিল ওদের আশ্রিত গণেশের ছেলেটাকে নিয়ে। যখন নীরজার প্রতিহত স্নেহ প্রবৃত্তির প্রবল আলোড়ন চলছে, আর ছেলেটা যখন তার অশান্ত অভিঘাত আর সইতে পারছে না, এমন সময় ঘটল সন্তান সম্ভাবনা। ভিতরে ভিতরে মাতৃহৃদয় উঠল ভরে। ভাবিকালের দিগন্ত উঠল নবজীবনের প্রভাত আভায় রক্তিম হয়ে। গাছের তলায় বসে বসে আগন্তুকের জন্য নানা অলঙ্করণে নীরজা লাগলো সেলাইয়ের কাজে। অবশেষে এলো প্রসবের সময়। ধাত্রী বুঝতে পারলে আসন্ন সংকট। আদিত্য এত বেশি অস্থির হয়ে পড়ল যে ডাক্তার ভর্ৎসনা করে তাকে দূরে ঠেকিয়ে রাখলে। অস্ত্রাঘাত করতে হলো, শিশুকে মেরে জননীকে বাঁচালে। তারপর থেকে নীরজা আর উঠতে পারল না। বালুশয্যাশায়িনী বৈশাখের নদীর মতো তার স্বল্পরক্ত দেহ ক্লান্ত হয়ে রইল পড়ে। প্রাণশক্তির অজস্রতা একেবারেই হলো নিঃস্ব। বিছানার সামনে জানালা খোলা, তপ্ত হাওয়ায় আসছে মুচুকুন্দ ফুলের গন্ধ, কখনো বাতাবি লেবুর নিঃশ্বাস, যেন তার সেই পূর্বকালের দূরবর্তী বসন্তের দিন মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? সকলের চেয়ে তাকে বাজল যখন দেখলে বাগানের কাজে সহযোগিতার জন্য আদিত্যের দূরসম্পর্কীয় বোন সরলাকে আনতে হয়েছে। খোলা জানালা থেকে যখনই সে দেখে অভ্র ও রেশমের কাজ করা একটা টোকা মাথায় সরলা বাগানের মালিদের খাটিয়ে বেড়াচ্ছে, তখন নিজের অকর্মণ্য হাত পাগুলোকে সহ্য করতে পারত না। অথচ সুস্থ অবস্থায় এই সরলাকেই প্রত্যেক ঋতুতে নিমন্ত্রণ করে পাঠিয়েছে নতুন চারা রোপণের উৎসবে। ভোরবেলা থেকে কাজ চলত, তারপরে ঝিলে সাঁতার কেটে স্নান, তারপরে গাছের তলায় কলাপাতায় খাওয়া, একটা গ্রামোফোনে বাজত দেশি বিদেশি সঙ্গীত। মালিদের জুটত দই চিড়ে সন্দেশ। তেঁতুলতলা থেকে তাদের কলরব শোনা যেত
ক্রমে বেলা আসতো নেমে, ঝিলের জল উঠত অপরাহ্নের বাতাস শিউরিয়ে, পাখি ডাকত বকুলের ডালে, আনন্দময় ক্লান্তিতে হতো দিনের অবসান। ওর মনের মধ্যে যে রস ছিল নিছক মিষ্ট, আজ কেন সে হয়ে গেল কটু। যেমন আজকালকার দুর্বল শরীরটা ওর অপরিচিত, তেমনি এখনকার তীব্র নীরস স্বভাবটাও ওর চেনা স্বভাব নয়। সে স্বভাবে কোনো দাক্ষিণ্য নেই। একবার এই দারিদ্র্য ওর কাছে স্পষ্ট হয়ে ওঠে। লজ্জা জাগে মনে, তবু কোনো ভয় হয় আদিত্যের কাছে এই হীনতা ধরা পড়ছে বুঝি। কোনোদিন হয়তো সে প্রত্যক্ষ দেখবে নীরজার আজকালকার মনখানা বাদুড়ের চষ্ণুক্ষত ফলের মতো ভদ্র প্রয়োজনের অযোগ্য। বাজল দুপুরের ঘণ্টা, মালিরা গেল চলে, সমস্ত বাগানটা নির্জন। নীরজা দূরের দিকে তাকিয়ে রইল, যেখানে দুরাশার মরীচিকাও আভাস দেয় না, যেখানে ছায়াহীন রৌদ্রে শূন্যতার পরে শূন্যতার অনুবৃত্তি। বন্ধুরা, শেষ হলো উপন্যাস মালঞ্চের প্রথম পর্ব। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।